সীমান্তে বিএসএফ এর গুলির পর এবার আর নীরব নেই বাংলাদেশ। বিনা উস্কানিতে গুলির কড়া জবাব দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে গত ৮ মে ২ বাংলাদেশি যুবক প্রাণ হারান। সেই জোড়া খুনের রেশ কাটতে না কাটতেই এবার সিলেট সীমান্তে গুলি ছুড়েছে বিএসএফ। তবে এবার হাত গুটিয়ে বসে থাকেনি বাংলার নওজওয়ানরা, দিয়েছে পাল্টা জবাবও। সীমান্তে হঠাৎ গুলির শব্দ, চারিদিকে আতঙ্ক, আর কয়েক সেকেন্ডের মধ্যেই পাল্টা জবাব দেয় বিজিবি। সিলেট সীমান্তে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর এই মুখোমুখি অবস্থান এখন শুধু সীমান্ত উত্তেজনার ঘটনা নয়, এটি রাজনৈতিকভাবেও নতুন আলোচনা তৈরি করেছে ভারত জুড়ে। দর্শক, নতুন নিউজ আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই প্রতিবেদনে যারা ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, যার কিছু অংশ ইতিমধ্যে আপনারা দেখেছেন। তো দর্শক, ভিডিও শুরুতেই দেখে বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে পারে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে যান। তো দর্শক, দেরি না করে চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো দেখে আসি। তার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওতে একটি লাইক করে আমরা ধারাবাহিকভাবে সেই আলোচনাগুলো দেখে আসি। সিলেটের গোয়াইনঘাট উপজেলা সোনারহাট সীমান্ত, চারপাশে নিকষ কালো অন্ধকার। হঠাৎ নিস্তব্ধতা চিরে গর্জে উঠল আগ্নেয়াস্ত্র। আরও একটি বুলেট, আরও একটি প্রাণ কেড়ে নেওয়ার চিরাচরিত উল্লাস হয়তো খুঁজছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কিন্তু না, এবারের গল্পটা ভিন্ন। এবারের ছকটা পাল্টে গেছে। বিএসএফ এর গুলির শব্দ মেলাতে না মেলাতেই এক মুহূর্ত দেরি না করে পাল্টা গর্জে উঠল বর্ডার গার্ড বাংলাদেশ। কোনো পিছু হটা নয়, নীরব আত্মসমর্পণ নয়, সীমান্তে সরাসরি প্রতিরোধমূলক অবস্থান নিল লাল সবুজের প্রহরীরা। গুলি আর পাল্টা গুলির বারুদের গন্ধে যখন সোনারহাট সীমান্ত রীতিমতো কাঁপছে, তখন দিল্লির সাউথ ব্লক থেকে ঢাকার ক্ষমতার অলিন্দ পর্যন্ত একটি বার্তাই পরিষ্কার হয়ে গেল, বাংলাদেশ আর আগের জায়গায় নেই। বিজেপির তাৎক্ষণিক এই পাল্টা ফায়ার কোনো সাধারণ ঘটনা নয়, এটি হলো পরিবর্তিত এক ভূরাজনৈতিক সমীকরণের সবচেয়ে জোরালো এবং জ্বলন্ত প্রমাণ। ঘটনাটি গতকালের সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমানায় হঠাৎ করেই বিনা উস্কানিতে ভারী অস্ত্রের কান ফাটানো আওয়াজ শুরু করে বিএসএফ। একটার পর একটা ফায়ারে পুরো এলাকায় একেবারে কেঁপে ওঠে। আতঙ্কে সাধারণ মানুষগুলো নিজেদের প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটতে থাকে। বিএসএফ এর জওয়ানরা হয়তো ভেবেছিল অতীতের মতো এবারও তারা ফাঁকা মাস্তানি করে, ভীতি প্রদর্শন করে খুব সহজেই পার পেয়ে যাবে। কিন্তু এবার বিএসএফ এর সেই পুরনো হিসেবে এক বিশাল বড় গলদ ছিল। কারণ এবারের বিজিবি শুধু নীরবে মার খাওয়ার পাত্র নয়। বিএসএফ এর এই আগ্রাসনের কয়েক মিনিটের মধ্যেই বিজিবি জওয়ানরা নিজেদের আসল রূপ দেখান। পাল্টা ফায়ারে বিএসএফকে এমন এক কড়া জবাব দেওয়া হয় যে ওপারে রীতিমতো হাওয়া টাইট হওয়ার জোগাড়। বিএসএফ এর ফায়ারের জবাবে বিজিবি যেভাবে বুক চিতিয়ে দাঁড়িয়েছে তা দেখে শুভেন্দুর বাহিনীর পিলে চমকে যায়। এরপর আর কি, বিজেপির এই অভাবনীয় প্রতিরোধের মুখে টিকতে না পেরে বিএসএফ লেজ গুটিয়ে নিজেদের ক্যাম্পের দিকে পিছু হটতে বাধ্য হয়। বহু বছর পর সীমান্ত এলাকার মানুষ দেখতে পেল বিজিবি আর আগের মতো চুপ করে দাঁড়িয়ে নেই, বরং আগ্রাসনের মোক্ষম জবাব দিয়েছে। বছরের পর বছর ধরে সীমানার ওপারে বিএসএফ এর তথাকথিত জিরো টলারেন্স নীতির কারণে চরম নির্মমতা দেখে আসছে বাংলাদেশ। ফেলানি থেকে শুরু করে কুড়িগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, লালমনিরহাট কিংবা সিলেটের সীমান্তে একটার পর একটা ঘটনায় আমাদের দেশের সাধারণ মানুষের যে মর্মান্তিক পরিণতি হয়েছে তা সারা দেশে বিশাল ক্ষোভের জন্ম দিয়েছে। কখনো গরু পাচারের অপবাদ, আবার কখনো অনুপ্রবেশের বানোয়াট গল্প শুনিয়ে বিএসএফ এ পর্যন্ত হাজারো নিরীহ মানুষকে চিরতরে ঘুম পাড়িয়ে দিয়েছে। আগে এসব অমানবিক ঘটনার পর বিজিবির পক্ষ থেকে শুধু পতাকা বৈঠক আর নরম সুরের করা প্রতিবাদপত্রের মধ্যেই সীমাবদ্ধ থাকতে দেখা যেত। কিন্তু সোনারহাটের মানুষ দেখল বিজিবির একেবারে নগদ আর কড়া জবাব। বিজিবির এই অ্যাকশন সাধারণ মানুষের ভেতরে জমে থাকা সেই দীর্ঘদিনের ক্ষোভকে এক নিমিষেই শান্ত করে দেয়। বিএসএফ এতদিন ধরে যে দাদাগিরি করার চেষ্টা করছিল, এই পাল্টা ফায়ার তাদের সেই অহংকারের কফিনে বিশাল এক পেরেক ঠুকে দিয়েছে। এখন সচেতন মহল প্রশ্ন করতেই পারেন, হঠাৎ করে সীমানায় এমন মারমুখী আচরণ কেন করছে বিএসএফ? এর আসল কারণ হলো ভারতের ভেতরের রাজনৈতিক অস্থিরতা আর উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর অর্থাৎ সেভেন সিস্টার্সের টালমাটাল অবস্থা। অবৈধ অনুপ্রবেশের মিথ্যা নাটক সাজিয়ে দিল্লির বাঘা নেতারা নিজেদের ভেতরের অস্থিরতা আর ব্যর্থতা ঢাকার চেষ্টা করছেন। আর দিল্লির সেই অভ্যন্তরীণ চাপের পুরো প্রভাব এসে পড়ছে আমাদের সীমানায়। সেই সুযোগ কাজে লাগিয়েই
গদিতে বসা নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ৪৫ দিনের ডেডলাইন দিয়ে এক শয়তানি চাল চেলেছেন। শুভেন্দু আর বিএসএফ চাইছে নিজেদের ভেতরের ঝামেলা থেকে মানুষের চোখ সরিয়ে এই সীমানায় নতুন করে একটা কৃত্রিম ইস্যু তৈরি করতে। এই চরম উত্তেজনার পেছনের আসল রহস্য খুঁজতে গেলে নজর দিতে হবে পশ্চিমবঙ্গের রাজনীতির অন্দরমহলে। সদ্য মুখ্যমন্ত্রী চেয়ারে বসা শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার প্রথম দিনেই রাজ্যের হাজারো সমস্যার কথা বেমালুম ভুলে গিয়ে সোজা নিশানা বানালেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে। নিজের প্রথম ক্যাবিনেট মিটিংয়েই তিনি এক উস্কানিমূলক ঘোষণা দিয়ে বসলেন। তার সেই গলাবাজি হলো আগামী মাত্র ৪৫ দিনের মধ্যে বিএসএফকে রাজ্যের সমস্ত জমি বুঝিয়ে দিয়ে জিরো লাইনে কাঁটাতারের বেড়া বসানোর কাজ শেষ করতে হবে। এর পেছনে লুকিয়ে আছে দিল্লির বিশাল এক ব্লুপ্রিন্ট। মূলত তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারকে শুরুতেই একটা প্রচণ্ড মনস্তাত্ত্বিক চাপের মধ্যে ফেলার জন্যই এই নোংরা চাল চেলেছেন শুভেন্দু। দিল্লি চাইছে সীমানার নিরীহ মানুষদের একটা দম বন্ধ করা পরিস্থিতির মধ্যে ফেলে দিতে, যেন তারেক সরকার সারাক্ষণ একটা অজানা আতঙ্কের মধ্যেই থাকে। কিন্তু বিজেপির কাছে ধরাশায়ী হওয়ার পর বিএসএফের সেই দাপট আর শুভেন্দুর সেই ৪৫ দিনের ডেডলাইন এখন রীতিমতো তামাশায় পরিণত হয়েছে। বঙ্গোপসাগরের ভূকৌশলগত গুরুত্বের কারণে আমেরিকা আর চীনের মতো পরাশক্তিগুলো যখন ঢাকাকে নিজেদের পক্ষে টানতে চাইছে, বিশেষ করে চীনের সাথে মিলে বাংলাদেশ যখন তিস্তা মহাপরিকল্পনা বা পদ্মা প্রজেক্ট বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে, তখন দিল্লির নেতাদের রীতিমতো কাঁপুনি শুরু হয়ে গেছে। তবে বিজেপির এই পাল্টা জবাবের পর নিরাপত্তা বিশ্লেষকরা কিছু চরম বাস্তব কথা মনে করিয়ে দিচ্ছেন। বিজেপির এই নগদ দৌড়ানি আমাদের বুকে সাহস জোগালেও এর সাথে জড়িয়ে আছে বিশাল ভূরাজনৈতিক ঝুঁকি। বাংলাদেশ আর ভারতের এই ৪,০০০ কিলোমিটার দীর্ঘ সীমানা পৃথিবীর সবচেয়ে স্পর্শকাতর জায়গাগুলোর একটি। এখানকার প্রতিটি ইঞ্চিতে সাধারণ মানুষের বাড়িঘর বা চাষের জমি রয়েছে। ফলে এখানকার একটা ছোট গুলির আওয়াজ শুধু সীমানাতেই আটকে থাকে না, বরং খুব দ্রুত তা ঢাকা দিল্লির বড় বড় কূটনৈতিক টেবিলে গিয়ে বড়সড় ধাক্কা দেয়। তাই উত্তেজনার পাশাপাশি এই জটিল হিসাবগুলো সরকারকে মাথায় রাখতে হবে। সবচেয়ে বড় কথা হলো শুভেন্দু আর বিএসএফ যে এত হুমকি দিচ্ছে, আন্তর্জাতিক আইনের খাতায় এর কি বিন্দুমাত্র কোনো দাম আছে? একদমই না। ১৯৭৫ সালের বর্ডার চুক্তির পাতা উল্টালে পরিষ্কার দেখা যায় দুই দেশের জিরো লাইন থেকে ১৫০ গজের মধ্যে কেউই একতরফাভাবে কোনো স্থায়ী বেড়া বা স্থাপনা বসাতে পারবে না। এর জন্য অবশ্যই দুই দেশের সম্মতি লাগবে। কিন্তু শুভেন্দু কি বেড়া দেওয়ার আগে তারেক সরকারের কাছ থেকে বিন্দুমাত্র অনুমতি নিয়েছেন? মোটেও না। অর্থাৎ আন্তর্জাতিক আইনকে সরাসরি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গায়ের জোরে জমি দখল করার পায়তারা করছে পশ্চিমবঙ্গ সরকার। এতে শুধু নিয়ম ভাঙা নয়, বরং একটি স্বাধীন দেশের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত। সোনারহাটে বিএসএফকে কড়া জবাব দেওয়ার পর পুরো সীমানায় এখন সর্বোচ্চ হাই অ্যালার্ট জারি করেছে বিজিবি। বিএসএফ কোনো চালাকি করার চেষ্টা করলেই একেবারে ১২টা বাজিয়ে দেওয়ার জন্য বিজেপির জওয়ানরা মুখিয়ে আছেন। এমনকি গ্রামবাসী লাঠি সোঁটা নিয়ে প্রস্তুত। ঘড়ির কাঁটা খুব দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে। শুভেন্দুর ৪৫ দিনের আলটিমেটাম দুই দেশের জন্য এক বিশাল রেড লাইন। এদিকে তারেক প্রশাসনও আন্তর্জাতিক নিয়মকে হাতিয়ার করে কূটনৈতিক এবং মাঠ পর্যায়ে এমন পাল্টা জবাব দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে, যা দেখে শুভেন্দু থেকে শুরু করে দিল্লির সবাই দাঁত কপাটি খেয়ে যাবে। বিজেপির এই উল্টো প্রতিরোধ প্রমাণ করে নতুন বাংলাদেশের সীমানায় পাঙ্গা নিলে বিএসএফ এর রফা দফা হতে বাধ্য। ভূরাজনীতির এই থ্রিলারে শেষ হাসি কে হাসবে তা দেখার জন্য এখন পুরো বিশ্ব অধীর আগ্রহে তাকিয়ে আছেন। ভয়াবহ রকমের সামাজিক বিপর্যয়ের মুখে পড়েছে পশ্চিমবঙ্গ এবং আসাম। বিশেষ করে সামাজিক অবক্ষয়ের এই ভয়াবহ রূপ পশ্চিমবঙ্গের প্রতিটি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ছড়িয়ে পড়েছে। কেন এটি হলো? এই যে কয়েকদিন আগে ভারতে যে বিধানসভা নির্বাচন হলো, এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল এরা হেরে যায়, আর এখানে উঠে আসে কট্টর হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক গোষ্ঠী, সাম্প্রদায়িক দল বিজেপি। সেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। আর আসামে নির্বাচিত হন শুভেন্দুর মতোই আরেকজন কট্টর সাম্প্রদায়িক ব্যক্তিত্ব হেমন্ত বিশ্বকর্ম। এই দুইজন মূলত তাদের বিশ্বাস, চিন্তা, আদর্শের দিক থেকে একেবারে মোদির বরপুত্র। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবার সাথে সাথেই একটা ফরমান জারি করে দিল, পশ্চিমবঙ্গে কোনো ধরনের প্রাণী হত্যা, জবাই করা এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ, আইন করে নিষিদ্ধ করা হলো। তার উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য কিন্তু অন্য কিছু। প্রাণী হত্যা বন্ধ করা তার উদ্দেশ্য নয়। তার উদ্দেশ্য ছিল আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে মুসলমানেরা যে গরু কুরবানি করবে, এই গরু কুরবানি ঠেকানোর জন্য। বাহাদুরি,
ক্ষমতা পেয়েছে, বাহাদুরি তো একটু দেখাতেই হবে। এই বাহাদুরি দেখাতে গিয়ে শুভেন্দুর এখন এমন একটা অবস্থা তৈরি হয়েছে, ও এখন ভিক্ষা চাই নামা কুকুর তারা এরকম অবস্থায় পড়েছে। শুভেন্দু খুব তাড়াতাড়ি জনগণের কাছে তাকে করজোরে ক্ষমা চাইতে হবে, চাইতেই হবে। ক্ষমা চাওয়া ছাড়া শুভেন্দুর কোনো উপায়ন্তর থাকবে না। পৃথিবীতে যেখানেই সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে, যারা প্রচন্ড রকমের সাম্প্রদায়িক, এদেরকে যদি রাষ্ট্র ক্ষমতায় আপনি নিয়ে আসেন, তাহলে প্রথম অবস্থায় প্রথম ক্ষতিগ্রস্ত হবে নিজেদের লোকজন। কলকাতার হিন্দুরাই তার বাস্তব উদাহরণ। শুভেন্দু যখন এই নিয়মটা বাতলে দিল, তখন পুরা পশ্চিমবঙ্গ জুড়ে মানুষের ভিতরে, বিশেষ করে হিন্দু সমাজের ভিতরে হাহাকার রব উঠে গেছে। তারা এত বিদ্রোহী হয়ে উঠেছে, হাহাকার থেকে তাদের ভিতরে জন্ম নিয়েছে বিদ্রোহ। এখন তারা রাস্তাঘাটে কাশি, কুদাল, খন্তা, হাসুয়া এগুলো নিয়ে রাস্তায় নেমে পড়েছে। হিন্দুদের এইভাবে বাঁচানো যায় না দাদা ভাই, এইভাবে একদম টোটালি বাঁচা। শুভেন্দু অধিকারী মশাই ভুল করছে, নির্দিষ্ট সালে যেরকম কুরবানির প্রথা চলছিল সেই প্রথা চালু করে। আমার ঋণ আছে 9 লাখ টাকা, ঋণের বোঝা শুভেন্দু অধিকারীকে নিতে হবে। কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানছি না। কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানছি না। নালে আমার স্বামী সুইসাইড করবে বলছে, সন্তান অনাথ হবে, কিভাবে চালাবো? আমি তো মেয়ে মানুষ, আমার কি বাইরে যাওয়ার ক্ষমতা আছে? আমি কি ইনকাম করবো? রেখা পাত্র দিদি ভাই যে কথা বলছে যে গরু হচ্ছে 14 বছর বয়সে কুরবানি দিতে হবে, কথা তো এতদিন ছিল না। মাত্র 15 দিন ক্ষমতায় আছে, আজকে নতুন নতুন নিয়ম, নতুন নতুন কথা চালু করছে। নিয়ম তো নেই, মানুষের জীবনের গ্যারান্টি নেই। তাহলে গরু 14 বছর জীবনের গ্যারান্টি আমরা কিভাবে নেবো? কিভাবে নেবো? শুধু তো গরুকে খাওয়ালে আর গরুকে দুধ বিক্রি করলে তো আমাদের সংসার চলবে না। কুরবানির কথা ছিল বলে গরু তুলতাম, গরু পুষতাম। এখন যদি এই নিয়ম চালু হয়, তাহলে মুদি আমাদের খাটালে গরু তুলে দিই, তারপরে আমরা সেই গরুকে মুদি খাওয়ানোর পয়সা দেবে, আমাদের দেখাশোনা করার পয়সা দেবে, তাহলে গোমাতাকে সেই 14 বছর বয়স পর্যন্ত আমরা রেখে দিতে পারবো। কারণ তাদের গরু বিক্রি হচ্ছে না, এই গরু কে কিনবে? লক্ষ লক্ষ গরু কলকাতায় বা পুরা ভারতে সেখানে উৎপাদন হয়। মুসলমানরা যদি তাদের কুরবানির জন্য গরু না কেনে, এই গরু কি শুভেন্দুর পিছন দিয়ে ঢুকাই দেওয়া হবে? ঢুকিয়ে নেবে শুভেন্দু, তাই দেবে। কারণ আজ কয়েকদিন ধরে যেটা দেখছি, পশ্চিমবঙ্গের হিন্দুরা যারা গরুর ব্যবসা করেই তাদের সংসার পরিচালনা করে, জীবিকা নির্বাহ করে, তাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, স্বপ্ন দেখায়, এই গরুর ব্যবসা করে। এবং তারা এই ব্যবসা বংশ পরম্পরায় করে আসছে। কেউ 50 বছর, 60 বছর, 70 বছর পর্যন্ত এই ব্যবসা করছে। কেউ বলছে আমার দাদা করেছে, আমার বাবা করেছে, এখন আমি করছি। হঠাৎ করে আপনি একটা আইন বাতলায় দিলেন, পাশার ভিতরে কুরকুরি উঠছিল। তবে এখানে কলকাতার যে হিন্দু সম্প্রদায় আছে, যারা আপনাদের এই যে অবস্থা, আপনারা এখন হাহাকার করছেন, আপনারাও কম দায়ী নন। কারণ শুভেন্দুর মতো একজন কট্টর সাম্প্রদায়িক ব্যক্তি, আপনারা জানতেন, তাকে চিনতেন, যে সে এত বড় কট্টর, এত বড় সাম্প্রদায়িক, যে সে তার সম্প্রদায় ছাড়া অন্য কোনো কিছু বোঝে না। সে অন্য জাতের, বিশেষ করে মুসলমানদের, সে এখান থেকে তাড়িয়ে দিতে চায়। তো আপনাদের কি এই চিন্তা করা উচিত ছিল না যে মুসলমানেরা যদি এখানে না থাকে, তাহলে আপনাদের তো এর সাথে অনেক কিছু জড়িত। একটা সম্প্রদায়, কোনো একটা সম্প্রদায় কি পাশাপাশি যারা বসবাস করে, তারা কি একজন ছাড়া আরেকজন চলতে পারে? পারে না তো। আল্লাহ পাক এই দুনিয়াটাকে এইভাবেই সৃষ্টি করেছে। এখন তারা আন্দোলন শুরু করেছে। কেউ কেউ বলছে আমরা গরুগুলো ছেড়ে দেবো, রাস্তায় ছেড়ে দেবো, কিন্তু দিতে পারছি না এই কারণেই যে গরু যে রাস্তায় ছেড়ে দেবো, আমার না হয় কিছু টাকা চলে গেল। তাহলে এই যে লক্ষ লক্ষ গরু রাস্তায় ছেড়ে দিলে আর 10 জনের যে ক্ষতি করবে, রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে, কাউকে হয়তো মেরে ফেলবে ঢুস দিয়ে, লাথি দিয়ে, পাড়া দিয়ে, তাহলে এই দায়িত্বটা কে নেবে? এই দায়িত্ব সরকার নিক। এখন কলকাতার হিন্দু ভাই ও বোনদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা এই গরুগুলোকে একসাথে করে শুভেন্দুর বাড়ির ভিতরে ঢুকাই দেন। ওর বাড়ির ভিতরে গরুগুলো ঢুকে যাক, আর গরুগুলো ওর পিছন দিয়ে, শুভেন্দুর পিছন দিয়ে শিং ঢুকায় দিয়ে সামনে খাড়া করে রাখবে। এবার আপনারা গিয়ে শুভেন্দুর পাশার যে 2টা সাইজ আছে, ওই 2 জায়গায় 2টা শিং ঢুকাই দিয়ে আপনারা ওর পিছনে পিছনে হেঁটে বেড়াবেন। গরু শুভেন্দুকে শিঙে করে নিয়ে ঘুরে বেড়াবে, ওর পাশা দিয়ে রক্ত পড়বে, আপনারা ওই রক্ত দিয়ে তখন অন্য কিছু করেন। এরকম নিকৃষ্ট মানের লোককে আপনারা কি করে আপনাদের ক্ষমতায় আনলেন, এটি আসলে আমাদের বুঝে আসে না। এত বড় সাম্প্রদায়িক, আবার এই সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় আসার পরে আমাদের বাংলাদেশের কিছু কিছু বিএনপির সুশান্ত নামে একজন আছে, সে সেখানে অভিনন্দন জানাইছে। আরে বেটা, তুই অভিনন্দন জানাইছিস, তুই জানিস না শুভেন্দু কি? তুমি এখানে বাংলাদেশে জামাত ইসলাম ক্ষমতায় আসলে বা তাদেরকে ভোট দিতে তুমি নিষেধ করো, যেখানে সাম্প্রদায়িক শক্তি, জামাতকে সাম্প্রদায়িক শক্তি বলো, এইখানে তোমার সমস্যা, আর ওইখানে তোমার সমস্যা নেই না? এগুলো পুরাটাই ধান্দাবাজি, পুরাটা ধান্দাবাজি। সাম্প্রদায়িকতা ভারতে এমন ভাবে ছড়িয়ে পড়েছে, আপনারা দেখেছেন সবাই, যে এখানে শুভেন্দু ক্ষমতায় আসার পরে অন্তত 40টি মুসলিম পরিবারে অগ্নিসংযোগ করা হয়েছে, তাদের দোকানপাটে হামলা করা হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে, রাস্তাঘাটে তাদের সেখানে রাস্তাঘাটে নামাজ পড়তে দেওয়া হয় না, মুসলমানরা নামাজ পড়ছে, সেখানে গিয়ে লাথি মারা হচ্ছে। এটা বাংলাদেশে কোনোদিন কল্পনা করেছেন? একমাত্র ভারতেই এটা সম্ভব। ওই দেশটাই এই কাজগুলো অন করে, এটা তাদের চরিত্রের ভিতরে রয়েছে। যাই হোক, এখন এই যে কলকাতার হিন্দু ভাই ও বোনেরা, তাদের যে এখন এই যে মানবেতর একটা পরিস্থিতিতে পড়েছে, তারা এই গরুগুলো ঋণ করে, বিভিন্ন জায়গা থেকে ধার করে, ব্যাংক ঋণ নিয়ে অনেক কষ্ট করে কিন্তু তারা এই গরুগুলো তারা পালন করেছে। এখন মুসলমানরা তো কুরবানি না হলে
যদি তারা কুরবানি না দিতে পারে তাহলে তো আর এই গরুগুলো কিনবে না। একমাত্র মুসলিম ক্রেতা, মুসলমানরা এই গরুগুলোর ক্রেতা। কলকাতায় কিন্তু 30 কোটির উপরে মুসলমান। তাহলে আপনারা চিন্তা করতে পেরেছেন, এই 30 কোটি, বাংলাদেশেও কিন্তু এত জনগণ নাই। তো এই গরুগুলো কিন্তু সব মুসলমানরাই কিনে তারা কুরবানি করে। তো এখন চিন্তা করেন তো, একটু স্বাভাবিকভাবে চিন্তা করেন তো, যদি এটা এই সুযোগটা না থাকে, বন্ধ করে দিয়েছে অলরেডি, তাহলে কি হবে? এখন সাংবাদিকরা বারবার হিন্দু মা ও বোনদের কাছে যে জিজ্ঞাসা করছে, ভাইদের কাছে, যে এটা তো যদি আপনারা বিক্রি করতে না পারেন কি করবেন, তখন তারা একটাই জবাব দিচ্ছে, আমাদের তো কিছু করার নাই, আমাদের আত্মহত্যা করতে হবে। একজন দড়ি হাতে করে নিয়ে ঘুরছে যে আমাদের আত্মহত্যা করা ছাড়া কোনো পথ নাই, কোনো গত্যন্তর নেই। হুট করে আপনি এই নিয়ম বাতলাবেন, আপনি আগে থেকে এটা সময় দিবেন না, তাদের দাবি এটা। সাংবাদিকরা প্রশ্ন করছে যে আপনারা তাকে ভোট দিলেন খুশি হয়ে, বলছে হ্যাঁ খুশি হয়ে ভোট দিয়েছিলাম, তখন তো ভাবি নাই যে সে এই কাজ করবে। সে করুক, কিন্তু সেটা তো সময় দিতে হবে। আবার এখানে শর্ত দিয়ে দিয়েছে যে গরুর বয়স 14 বছর হতে হবে। শুভেন্দুর জন্ম তারিখ কবে? শুভেন্দুর কি জন্ম নিবন্ধন আছে? যেদিন ওর মায়ের পেটের ভিতর থেকে পড়েছিল সেদিন কি ওর মা লিখে রেখেছিল ওই অবস্থায়? ভিডিওটি সকলে শেয়ার করে দিবেন।